নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর এবং আমার ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই, আর যিনারা আজ আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও অসংখ্য ধন্যবাদ রইল। আজকের গল্প শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব নতুনদের আমার পাশে থাকার জন্য, আর যিনারা পুরনো তাঁদেরও বলবো অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকের গল্পটা শুরু করব। আরও একবার বলে রাখছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে তাহলে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো অতৃপ্ত আত্মা। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। নতুন স্কুলে আজ দিন 20 হলো ভর্তি হয়েছে টুয়া। বন্ধু খুব বেশি কেউ হয়নি, একমাত্র পিঙ্কি বলে একটি মেয়ে ছাড়া। এমনিতে টুয়া একটু চুপচাপ প্রকৃতির, বেশি হইচই করা তার ধাতে নেই। সে একটু নিজের মনে থাকতে ভালোবাসে। তার শখ হলো বই পড়া। তার বাবা হঠাৎই বদলি হয়ে এসেছেন এই শহরে, ফলে টুয়াকে ভর্তি হতে হয়েছে স্কুলের সেশনের ঠিক মাঝামাঝি, ক্লাস 6-এ। বাড়িতে বাবা, মা আর টুয়া। বই পড়তে ভালোবাসে বলে পিসিরা, মামারা, মাসিরা সবাই তাকে প্রচুর সায়েন্স ফিকশন কিনে দিয়েছেন। তাদের বাড়ির সবাই চিরকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাই সবাইয়ের ইচ্ছে বড় হয়ে টুয়াও সায়েন্স নিয়ে পড়বে। একমাত্র ব্যতিক্রম টুয়ার মা। উনি কিন্তু টুয়াকে নানা ধরনের রূপকথা, ভূতের আর অলৌকিক বই কিনে দেন। একদিন বড় মাসিকে এই নিয়ে মাকে বকতেও শুনেছেন টুয়া। কেন গুচ্ছের আজগুবি বই মেয়েটাকে কিনে দিচ্ছিস? যা নেই তা শেষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করবে, আর মাথার মধ্যে যত রাজ্যের গাঁজাখুরি ভূতের গপ্পের চাষ হবে। মা কিন্তু হেসে জবাব দিয়েছিলেন, সব রকমই পড়া ভালো বর্দি, এতে মনটা অনেক সতেজ থাকে। টুয়ার কিন্তু সায়েন্সের বইয়ের চেয়ে এই সব বই পড়তে অনেক বেশি ভালো লাগে। তার মনটা কেমন যেন বিশ্বাস করতে চায় বইয়ের প্রত্যেকটি ঘটনাকে। কখনো মনে হয় না এটা আজগুবি মিথ্যে। ছুটির দিনে তার এক পাশে পড়ে থাকে দামি দামি সায়েন্টিফিক খেলনা, যা তার বড় মামা, বড় মাসি, ছোট পিসিরা এনে দিয়েছেন। বদলে তার দৃষ্টি চলে যায় জানালার বাইরে, যেখানে সার দেওয়া দেবদারু গাছগুলো হাওয়ায় দুলছে। টুয়ার কেমন যেন মনে হয় হঠাৎ কোনোদিন হয়তো তার জীবনেই ঘটবে কোনো অলৌকিক ঘটনা। কিরে টুয়া,
তুই এখানে দাঁড়িয়ে আছিস? টুয়া চমকে তাকালো, দেখল পিঙ্কি। টুয়ার ভালো নাম যদিও রচিতা আর পিঙ্কির ভালো নাম শ্রীমতী, তবু ওরা প্রথম দিনই ঠিক করেছিল যে দুজনে দুজনকে ডাক নামেই ডাকবে। স্কুলে ভর্তি হওয়া অবধি পিঙ্কি টুয়াকে ঘুরে ঘুরে স্কুলের সমস্ত কিছু চিনিয়েছে। স্কুল হল, ক্যান্টিন, লাইব্রেরি, সিকরুম, জিমন্যাস্টিক রুম, সাইকেল রাখবার গ্যারেজ, প্রিন্সিপাল মিস্টার ফ্লিনের কোয়ার্টার, অন্যান্য টিচারদের কোয়ার্টার, সব। টুয়া হেসে বলল, কিরে পিঙ্কি, আজ আর নতুন কিছু দেখাবি না? সব দেখানো হয়ে গেছে? পিঙ্কি একটু ভেবে বলল, হ্যাঁ, সবই তো দেখিয়েছি। টুয়া বলল, না, একটা জিনিস তুই ভুলে গেছিস দেখাতে। পিঙ্কি ভ্রু কোঁচকালো, বলল, কি বলতো? টুয়া হাত তুলে দূরে টিচার্স কোয়ার্টারের পেছন দিকে যে 3টে নারকেল গাছ পরপর দাঁড়িয়ে আছে সেদিকে দেখালো। বলল, ওই দূরে নারকেল গাছগুলোর পেছনে যে একটা ভাঙা বিল্ডিং আছে, ওদিকটায় তো কখনো নিয়ে যাসনি? কথাটা শেষ করে টুয়া তাকালো পিঙ্কির মুখের দিকে, কিন্তু পিঙ্কির মুখটা হঠাৎ কেমন যেন শুকিয়ে গেল। টুয়া অবাক হলো, বলল, কি হলো পিঙ্কি? পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তক্ষুনি লাঞ্চ ব্রেক শেষ হওয়ার বেল পড়ে গেল। পিঙ্কি তাড়াতাড়ি টুয়ার হাত টেনে ধরে বলল, চল, ক্লাসে চল। পিঙ্কির এই অদ্ভুত ব্যবহারে টুয়ার মনের মধ্যে কিন্তু খচখচ করতে লাগলো। সে ক্লাসের ফাঁকে পিঙ্কিকে ফিস ফিস করে একবার জিজ্ঞেস করল, কি ব্যাপার পিঙ্কি? পিঙ্কি চাপা গলায় বলল, কিছু না, পরে বলবো। ছুটির পর টুয়া চেপে ধরল পিঙ্কিকে। কেন যেন টুয়ার মনে হচ্ছিল পিঙ্কি তার কাছে কিছু চেপে যাচ্ছে। অনেক জোরাজুরির পর পিঙ্কি বলল, টুয়া, ওই দিকটা আমি কোনোদিন তোকে দেখাতে পারবো না। টুয়া অবাক হয়ে বলল, কেন? কি আছে ওখানে? পিঙ্কির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দুবার ঢোক গিলল এবং সতর্কভাবে একবার দূরে নারকেল গাছগুলোর দিকে চোখ ফেরালো। বেলা 4:30 বেজে গেছে। দলে দলে ছেলে মেয়ে বাড়ি যাচ্ছে। পিঙ্কি টুয়ার কনুইয়ের কাজটা খামচে ধরল, তারপর ফিসফিস করে বলল, টুয়া, আমাদের ওই দিকটা যাওয়া মানা। গেলে স্যারেরা মিসেরা খুব রাগ করেন। ওটা একটা ভাঙা বিল্ডিং, কেউ থাকে না ওখানে। তুই কিন্তু ওদিকে খবরদার কোনোদিনও যাস না। টুয়া অবাক হয়ে বলল, ভাঙা বিল্ডিং যে, সে তো আমি দেখতেও পাচ্ছি, কিন্তু আগে ওটা কি ছিল, কেনই বা আর ব্যবহার হলো না, সেটা বলবি তো? পিঙ্কি বলল, আমি তো এই ক্লাস 1 থেকে পড়ছি, তখন থেকেই দেখছি ওটা ওই রকম, ওদিকটা কেউ যায় না। টুয়া আবার প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় দেখল মা আসছেন তাকে নিতে। পিঙ্কি তাড়াতাড়ি বলল, আন্টিকে যেন এসব বলিস না। রাত্রে বিছানায় শুয়ে ঘুম এলো না টুয়ার।
আর কেবলই মনে হচ্ছিল পিঙ্কি যেন কি একটা বলতে গিয়েও বলল না। কিন্তু কি সেটা? সেদিনটা ছিল শুক্রবার, পরদিন শনিবার তাদের ছুটি থাকে। সারাটা দিন টুয়ার একলা একলা কাটল। পিঙ্কি আজ আসেনি। আগের দিনে স্কুল ছুটি হওয়ার সময় তার জ্বর এসেছিল। নির্ঘাত জ্বরটা বেড়েছে। ছুটির বেল পড়ল। টুয়া একা একাই ক্লাস থেকে বেরোলো। কিন্তু বাইরে এসে দেখলো মা তখনও আসেননি। ছেলে মেয়েদের দল একে একে বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। টুয়া অন্যমনস্কের মতো চেয়ে রইল। দু একজন ক্লাসমেট জিজ্ঞেস করলো, বাড়ি যাবে না? টুয়া মৃদু হেসে জানালো যে তার মা আসবেন নিতে। জন্মদিনে মামার দেওয়া ঘড়িটার দিকে চোখ দিল টুয়া। এই বছরেই সে প্রথম ঘড়ি পড়েছে, তাই একটু বেশি ঘড়ি দেখার অভ্যেস হয়ে গেছে। 4:45 বাজে। মা আজ যেন একটু দেরি করছেন। স্কুল প্রায় ফাঁকা হয়ে এসেছে। টুয়ার নিজের অজান্তেই চোখ চলে যায় দূরের নারকেল গাছগুলোর দিকে। ভগ্নপ্রায় বিল্ডিংটা দেখতে পায়। পিঙ্কির কথাগুলো কানে বেজে ওঠে, তুই কিন্তু ওদিকে খবরদার কোনোদিনও যাস না। কথাগুলো বলবার সময় পিঙ্কি মুখে চোখে একটা চাপা আর্তনাদ ভাব ফুটে উঠেছিল। কেন সেদিন অত ভয় পেয়েছিল পিঙ্কি? কেমন যেন একটা অদম্য টান অনুভব করে টুয়া। বিল্ডিংটা যেন তাকে টানছে। টুয়া গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে। বেলা পড়ে আসছে। দারোয়ানের লাল নেড়ি কুকুরটাকে দেখতে পায় টুয়া। কান খাড়া করে সেই দিকেই চেয়ে আছে। টুয়ার সন্দেহ আরও বেড়ে যায়। পায়ে পায়ে টুয়া এগিয়ে যায়। টিচার্স কোয়ার্টারের ঠিক পেছনে কি এটা? নারকেল গাছগুলোর কাছ বরাবর এসে থমকে দাঁড়ালো টুয়া। চেয়ে দেখল একটা ছোট দোতলা কাঠের বাড়ি। বাড়িটার দরজা জানালা বলে কিছু নেই। সেই জায়গায় কয়েকটা গহর হাঁ হাঁ করছে। কাঠের ঝুল বারান্দাটা একদিকে ঝুলে পড়েছে। টুয়া কি করবে ভেবে উঠতে পারল না। হঠাৎ দেখতে পেল জানালার একটা ফাঁদলে একটা মুখ। ধক করে উঠল টুয়ার বুকটা। এবার দেখল মুখটা একটা বছর 10-এর ছেলের। সে দোতলার জানালার ফাঁদল দিয়ে টুয়ার দিকেই চেয়ে আছে। টুয়া অবাক হয়ে গেল। তবে যে পিঙ্কি বলেছিল ওই বাড়িটায় কেউ থাকে না। টুয়ার সঙ্গে চোখাচোখি হলো ছেলেটার। ছেলেটা টুয়াকে ইশারায় কি যেন বলে। টুয়া বুঝতে পারে না। এবার জানালা থেকে সরে যায় ছেলেটার মুখ। পরক্ষণেই টুয়া দেখে হাত 10 দূরে দাঁড়িয়ে টুয়ার দিকেই চেয়ে আছে ছেলেটা। এবার একটু একটু সাহস ফিরে আসে টুয়ার। সে জিজ্ঞেস করে, তুমি কে? রিনরিনে গলায় ছেলেটি বলে, আমি মাইকেল। টুয়া বলে, তুমি ওপরে কি করছিলে? ছেলেটি টুয়ার দিকে একদৃষ্টে চেয়ে থেকে বলে, আমি ওখানেই থাকি। টুয়া এবার ভীষণ অবাক হয়ে যায়। বলে, সে কি, ওখানে তো কেউ থাকে না? মাইকেল একই সুরে বলে, আমি থাকি। টুয়া জিজ্ঞেস করে,
তুমি ইশারায় আমাকে কি বলছিলে? মাইকেল বলে, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে খাবার আছে? টুয়া ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করে। আজ পিঙ্কি আসেনি বলে একা একা সবটা টিফিন খায়নি সে। মাইকেল এগিয়ে এসে টিফিন বক্স থেকে একটা স্যান্ডউইচ তুলে গোগ্রাসে খেয়ে ফেলল। টুয়ার মনে হলো মাইকেল যেন কতদিন কিছু খায়নি। খাওয়া শেষ করে মাইকেল একই সুরে শুধু বলল, থ্যাংক ইউ। টুয়ার জিজ্ঞেস করলো, তোমার ভয় করে না ওখানে থাকতে? মাইকেল অদ্ভুত চোখে তাকালো কথাটা শুনে, যেন কি ভীষণ অবাস্তব কথা বলে ফেলেছে টুয়া। হঠাৎ মাইকেল বলল, তুমি যাবে? টুয়া অবাক হয়ে বলল, কোথায়? মাইকেল বলল, বাড়ির ভেতর। কথাটা বলেই আর দাঁড়ালো না মাইকেল, চলতে শুরু করলো। টুয়াও কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো চলতে শুরু করলো তার পেছন পেছন। কাঠের বাড়িটার ভাঙা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো মাইকেল। দিনের আলো কমে এসেছে, সিঁড়ির ভেতরটা জমাট অন্ধকার। টুয়া দুবার হোঁচট খেতে খেতে সামলে নিল, দেখলো মাইকেল কিন্তু স্বচ্ছন্দ গতিতে উঠে যাচ্ছে। আশ্চর্য হয়ে টুয়া শুনল কাঠের সিঁড়িতে শুধু তার নিজের পায়ের শব্দই শোনা যাচ্ছে। টুয়া দোতলায় উঠে আসবার আগেই মাইকেল পৌঁছে গেছে দোতলায়। টুয়া দোতলায় পৌঁছে কিন্তু মাইকেলকে দেখতে পেল না। কোথায় গেল মাইকেল? ফোকর দিয়ে আসা আবছা আলোয় টুয়া দেখল কাঠের কয়েকটা ঘর, কিন্তু চারিদিকে ধুলোর আস্তরণ আর মাকড় সাজ্জাল। এখানে মাইকেল থাকে কি করে? টুয়া চেঁচিয়ে উঠল, মাইকেল, মাইকেল! হঠাৎ জোরে জল পড়ার শব্দে চমকে উঠল টুয়া। টুয়ার ঠিক পেছন দিক থেকে আসছিল শব্দটা, খুব জোরে কল খুললে যেমন শব্দ হয় ঠিক তেমন। টুয়া ভাবল মাইকেল বোধহয় বাথরুমে গেছে। একটু পরেই হঠাৎ আবার শব্দটা বন্ধ হয়ে গেল। টুয়া এদিক ওদিক তাকালো। এবার তার চোখে পড়ল তার ঠিক পেছন দিকেই একটা বাথরুম, কিন্তু এক ফোঁটা জলের চিহ্ন মাত্র নেই। আর ঠিক তক্ষুনি টুয়ার মাথার ওপর দিয়ে একটা বাদুড় ঝাপটা মেরে উড়ে গেল। এতক্ষণে যেন হুঁশ ফিরে পেল টুয়া। সে যে পরিত্যক্ত বাড়িটার ভেতর একলা দাঁড়িয়ে আছে, এটা এতক্ষণে যেন তার মাথায় ঢুকল। আতঙ্কে টুয়া নিচে নামার সিঁড়িটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। টুয়া কিছুতেই খুঁজে পেল না সিঁড়িটা, যেটা দিয়ে একটু আগে সে আর মাইকেল উঠে এসেছে। প্রচণ্ড আতঙ্কে টুয়া চিৎকার করে উঠল মাইকেলের নাম ধরে। প্রত্যুত্তরে শুনতে পেল একটা রিনরিনে গলার হাসি। টুয়া বিস্ফারিত চোখে চেয়ে দেখল অন্ধকার ঘরের একটা কোণে মাইকেল দাঁড়িয়ে আছে। টুয়া, মাইকেল বলে তার দিকে এগোতে যেতেই দেখল আস্তে আস্তে মাইকেলের হাত দুটো অদৃশ্য হয়ে গিয়ে সেই জায়গায় ঝুলতে লাগলো দুটো হাড়। টুয়া ভয়ে পাথর হয়ে গেল। মাইকেল টুয়ার দিকে এক দৃষ্টে চেয়ে ক্রমাগত হেসে চলল, আর হতবাক টুয়ার চোখের সামনে আস্তে আস্তে মাইকেলের পুরো শরীরটাই পরিণত হলো একটা নরকঙ্কালে। শরীরের সমস্ত শক্তি দিয়ে টুয়া শুধু একটা আর্ত চিৎকার করে উঠল। 3 দিন পর টুয়ার জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে দেখল সবাই তাকে ঘিরে বসে আছেন।
মা, বাবা, মাসি, পিসি, মামারা, মিস্টার ফ্লিন, ডাক্তার আর পিঙ্কি। সে চোখ মেলে তাকাতেই সবার মুখে হাসি ফুটল। টুয়া উঠে বসার চেষ্টা করতেই সবাই বাধা দিয়ে উঠলেন। ডাক্তার আঙ্কেলের দেওয়া ওষুধ আর গরম দুধ খেয়ে টুয়া এবার কিছুটা ধাতস্থ হবার পর আস্তে আস্তে উদ্ঘটিত হলো রহস্য। ধাতস্থ হওয়ার পর আস্তে আস্তে উদ্ঘাটিত হলো আসল রহস্য। টুয়ার মা ঝর্ণা দেবী সেদিন একটু দেরিতেই এসে পৌঁছেছিলেন টুয়াকে নিতে, কিন্তু এসে দেখেন স্কুল ফাঁকা, কেউ কোথাও নেই। দারোয়ান মেন গেটের কাছে ছিল। তাকে জিজ্ঞেস করতে সে জানালো যে টুয়াকে তো সে বেরোতে দেখেনি। ঝর্ণা দেবী কি করবেন বুঝতে পারেননি। এদিক ওদিক খোঁজাখুঁজির পর তার হঠাৎ মনে হয় নিশ্চয়ই টুয়া পিঙ্কির সঙ্গে পিঙ্কিদের বাড়ি চলে গেছে। ইতিমধ্যে প্রিন্সিপাল মিস্টার ফ্লিন বেরিয়ে আসেন তার কোয়ার্টার থেকে। ঝর্ণা দেবী মিস্টার ফ্লিনের কোয়ার্টার থেকেই ফোন করেন পিঙ্কিদের বাড়িতে। লাকিলি ফোনটা ধরেই পিঙ্কি। সে জানায় যে তার জ্বর হয়েছে বলে সে আজ স্কুলে যায়নি। ঝর্ণা দেবী পিঙ্কিকে জানান টুয়াকে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনেই হঠাৎ পিঙ্কি ফোনের মধ্যেই চিৎকার করে ওঠে, বলে, আন্টি শিগগির একবার তোমরা টিচার্স কোয়ার্টারের পেছন দিকে যে ভাঙা বিল্ডিংটা আছে ওখানে খুঁজে দেখো। আমার মনে হয় টুয়া ওদিকেই কোথাও আছে। ফোন রেখেই সবাই ছুটে যায় বিল্ডিংটার কাছে। দেখেন দারোয়ানের কুকুরটা বিল্ডিংটার দিকে চেয়ে কান খাড়া করে কিছু শোনবার চেষ্টা করছে আর তারস্বরে চেঁচাচ্ছে। আর সময় নষ্ট না করে মিস্টার ফ্লিন একটা বড় টর্চ নিয়ে ঢুকে পড়েন বিল্ডিংটার মধ্যে। তার সঙ্গে আরো দুজন টিচার, মিস্টার গোমস আর মিস্টার ক্ল্যারেন্সও যান। ঝর্ণাদেবী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকেন নিচে। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে আসেন টুয়ার অচৈতন্য দেহটা নিয়ে। তাহলে মাইকেল কে? বিস্মিত টুয়া বলে উঠল। মিস্টার ফ্লিন তার মাথায় হাত বুলিয়ে বললেন, সে অনেক কথা। মাইকেল আমাদেরই স্কুলের স্টুডেন্ট ছিল। ওই পরিত্যক্ত বিল্ডিংটা আসলে ছিল স্টুডেন্টস হোস্টেল, কিন্তু 12 বছর আগে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ওখানে। বিল্ডিংটার একাংশ ভেঙে পড়ে। যারা যারা ভেতরে ছিল তারা সবাই ছুটে বেরিয়ে আসে। বেরোতে পারেনি কেবলমাত্র একজন, সে হলো মাইকেল। সে ছিল বাথরুমে। দুর্যোগের মধ্যে সবাই যখন ছোটাছুটি করছে, সে যে আটকা পড়েছে এটা কারো খেয়াল হয়নি তখন। পরে তার গলিত মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকেই ওই বিল্ডিং ছেড়ে তার আত্মা যায়নি। সুযোগ পেলেই সে কোনো না কোনো বাচ্চাকে নিয়ে যায়। আর আটকা পড়ে তার যে রকম অবস্থা হয়েছিল, ভয় দেখিয়ে সে বাচ্চাটির ওপর সেই প্রতিশোধ তোলে। তাই আমরা ওদিকে কোনো বাচ্চাকে যেতে দিই না। আমরা স্টুডেন্টস হোস্টেল তুলে দিয়েছি, কিন্তু যতবারই ওই বিল্ডিংটা রিপেয়ার করার জন্য কিছুভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, ততবারই একটা না একটা বিপত্তি ঘটেছে। কখনো হঠাৎই সিলিং ভেঙে পড়েছে মিস্ত্রির ওপর, নয়তো কারো হাত পা ভেঙেছে। এই রকম কয়েকবার ঘটবার পর আর কোনো মিস্ত্রি ওখানে কাজ করতে চায়নি। আমরাও কি করব ভেবে উঠতে পারিনি। ওটা ওই রকমই পড়ে আছে। টুয়ার মামা মাসিরা বিস্মিত হয়ে শুধু অস্ফুটে বলে উঠলেন, আশ্চর্য, এমন ঘটনা এই বিজ্ঞানের যুগেও ঘটে। ঝর্ণা দেবী বললেন, কিন্তু আপনারা যদি একটা কিছু ব্যবস্থা না করেন তাহলে তো বিপদ। আমার মেয়ে বেঁচে গেছে বলে যে সবাই বাঁচবে তার কি মানে আছে? টুয়া হঠাৎ বলে ওঠে, তাহলে স্যার বিল্ডিংটা পুড়িয়ে দিন না। যতদিন ওই বিল্ডিংটা থাকবে ততদিন মাইকেলও যে মুক্তি পাবে না।
মিস্টার ফ্লিন টুয়ার মাথায় হাত রেখে বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। হয়তো ঈশ্বরই তোমার মুখ দিয়ে আমাদের পথ বলে দিচ্ছেন। পরদিন দমকলের লোকজনের উপস্থিতিতে গ্যালন গ্যালন পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিল্ডিংটা। সবাই কিছুটা দূরে দাঁড়িয়ে চেয়ে দেখল দাউ দাউ করে অগ্নিশিখা আস্তে আস্তে গ্রাস করে ফেলছে বিল্ডিংটাকে। কিছুটা দূরে পিঙ্কি আর টুয়াও দাঁড়িয়েছিল। পিঙ্কি টুয়ার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, এতদিনে মাইকেল নিশ্চয়ই মুক্তি পাবে। কি রে বল? পিঙ্কির দিকে চেয়ে মৃদু হেসে টুয়া বলল, নিশ্চয়ই। দেখিস, ও আর কোনোদিনও দেখা দিতে আসবে না কাউকেই। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যিনারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং আমার পাশে থাকার জন্য বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।